প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর একটু দেখে নিতে চাই। প্রথমেই যে খবরটি আছে আমার হাতে সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তিনি আশা রাখছেন। তিনি একটি অনুষ্ঠানে দেশবাসীদের সতর্ক করে আরও বলেছেন নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে। দেশে বিনিয়োগ আসবে না, মবক্রেসি বাড়বে, জুডিশিয়ারি ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়বে। সেই জন্য দরকার একটি নির্বাচিত সরকার, তিনি এই কথাটি বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে বারবার এই কথা বলা হচ্ছে, নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা এর পাশাপাশি শুনতে চাই যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা ভোটাধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার কিভাবে সুনিশ্চিত হবে সেজন্য কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের সামনে এটা স্পষ্ট না এখনও। এরপর যে খবরটি আমি দেখছি তা হচ্ছে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এই অভিযোগ করেছেন জামায়াতের নেতা গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। তিনি আরও জানিয়েছেন জামায়াত ইসলামী নির্বাচনের আগে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চান। এখন একটি প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামী নির্বাচন নিয়ে বলছে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, একটি ঘটনার প্রেক্ষিতে জামাতের আমির বলেছেন এখন কিসের নির্বাচনের এখন প্রশ্ন আসে না, এরকম মন্তব্য আমরা শুনেছি। কিন্তু পাশাপাশি আমরা এও জানি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কোনো নির্বাচনের আগেই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। এরকম পরিস্থিতির মধ্যে বহু নির্বাচন হয়েছে, এটা আমরা জানি। এরপর যে খবরটি আনছি সেটা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন আমরা কোনো সিদ্ধান্ত কমিশন থেকে কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না, কোনো সংস্কার আসলে আমার মনে হয় না চাপিয়ে দেওয়ার বিষয়। সংস্কার যারা বাস্তবায়ন করবে, রাজনৈতিক দলগুলো সদিচ্ছার ব্যাপার থাকে এবং জনগণ কি চায় রাজনৈতিক দলগুলো যেন সেই জনগণের ইচ্ছার প্রতিফলন তাদের প্রতিশ্রুতিতে ঘটায়, সেটাই আমরা আশা করি, আমরা সেটাই দেখতে চাই। এবং এর পাশাপাশি আরেকটি খবর যেটা আমি খুবই পজিটিভলি নিচ্ছি সেটা হচ্ছে আজকের ঐকমত্য কমিশনে থেকে একটি উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণ নীতিগতভাবে একটি সিদ্ধান্ত এসেছে, সবগুলো দল একমত পোষণ করেছে। এবং এখানে আমি বলবো যে বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের যে ঐক্যমত হয়েছে এর মধ্য দিয়ে সাধারণ মানুষ আসলে তাদের যে বিচারের যে দীর্ঘ পন্থা এবং ব্যয়বহুল সেই অভিযোগটা তো আমরা জানি অনেক পুরাতন, এই দুর্ভোগ থেকে বের হয়ে আসতে পারবে উপজেলায় যদি তারা আদালত পায়। এবং কিন্তু একটি বিষয় সেটা হচ্ছে আমরা অনেক প্রত্যাশা শুনি, অনেক নীতিগত সিদ্ধান্তের কথা শুনি, বাস্তবায়ন কবে হবে, বাস্তবায়নের একটি সময় আমরা যেখানে পেতে চাই যেটা কবে বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ আমরা মনে করি যে জনগণের ন্যায় বিচারের প্রাপ্তির জন্য এটি নতুন অধ্যায় হয়ে থাকবে। এরপর আরেকটি খবর সেটা হচ্ছে সহকারী শিক্ষক পদপ্রার্থীরা বিক্ষোভ করেছেন এবং তাদের যে দাবি সেই দাবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবি এটি। এবং তারা বলছেন 23,000 টোটাল 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এবং ওরা পরীক্ষার্থীদের দাবি যে ইচ্ছাকৃত তাদের ফেল করানো হয়েছে। কেন তাদের ইচ্ছাকৃত ফেল করানো হবে, কেনই বা তারা এরকম একটি দাবি সামনে আনবে? আমার মনে হয় এটা একটা সুষ্ঠু তদন্ত করা উচিত। আবার এই বিষয়টাও যে সবাই দাবি করতে গেলেই যেন যমুনা ঘেরাও এই কর্মসূচি নিয়ে যায়, সরকার কি তাহলে একটা দাবি দেওয়া কমিশন করতে পারে কিনা, করে রাখবে কিনা সেটাও বোধহয় ভাবতে পারে। জোকস অ্যাপার্ট, আমরা চাই যে আসলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াটা স্বচ্ছ থাকুক। শেষ যে খবরটি এখন আনতে চাইছি সেটা হচ্ছে জুন মাসে মূল্যস্ফীতি 35 মাসে সর্বনিম্ন 8.48%, এটা সরকার তরফ থেকে জানানো হয়েছে। এখন এই মূল্যস্ফীতি যে কমছে এই প্রবণতা ধরে রাখা যাবে কিনা, এটা একটা অনেক বড় বিষয়, চ্যালেঞ্জের বিষয়। এই প্রবণতা কতদিন স্থায়ী হবে? কারণ আমরা জানি বর্ষাকাল, বন্যা বা আন্তর্জাতিক বাজারের পরিবর্তন হলে আবারও খাদ্যদ্রব্যের দামে চাপ তৈরি হতে পারে। আর মূল্যস্ফীতির বর্তমান নিম্নমুখী প্রবণতা রক্ষা করতে হচ্ছে
সরবরাহের যে চেইনের যে স্থিতিশীলতা বজায় রাখা সেটাও নিশ্চিত করা দরকার। কৃষি উৎপাদনের সহায়তা বৃদ্ধি, ব্যবসায়ীদের মধ্যে যে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সেটা নিশ্চিত করা জরুরি। আজকের আমরা আলোচনায় চলে যেতে চাই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না এবং আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান। দুজনকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে আসলে নির্বাচন, এবং এই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা গোলাম পরওয়ার বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আরেকটি জরিপ আমি আজকে পেলাম হাতে, এই জরিপটাও একটু দেখতে চাইছি, যেখানে জরিপটা সানেম এবং অ্যাকশন এইডের জরিপ। সেখানে বলা হচ্ছে যে এই জরিপে তরুণদের ভোট কীরকম, কোন দল পেতে পারে, এটার উপর জরিপটা হয়েছে। আমি একটু জাস্ট পড়ে শোনাই। 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণের উপর একটা মতামত জরিপ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি, যেটা 38.76%। এরপর জামায়াত ইসলামী 21.45%, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84% ভোট। আমার প্রশ্ন আপনার কাছে, অন্যান্য ইসলামিক দল 4.49% ভোট পাবে, এই বিষয়টিও এখানে জরিপে উঠে এসেছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে 15.84% ভোট পাবে বলে তরুণদের এই জরিপ বলছে। আমরা আরও একটি কথা শুনি যে যতদিন যাচ্ছে বিএনপির ভোট বা জনপ্রিয়তা কমছে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শুনতে চাই, আসলে কি এটা সত্যি কিনা, আর এই জরিপটা সম্পর্কে আপনার সত্যি মিথ্যা তো বলা যাবে না। আপনার কাছে কি মনে হয়, পারসেপশন কি? শিওর, মানে ওরকম করে যদি বলেন, প্রথম কথা বলি, একটা তদন্ত বা একটা জরিপ আপনি একটু ডিটেলস না দেখলে না কমেন্ট করা মুশকিল। কাদের কাছে কোন কোন এরিয়াতে কী কী মানে পদ্ধতিতে করে সব কিছু জানলে পরে তারপর বলা যায়। আপনি যেটুকু পড়লেন তাতে প্রথমে আমার মনে হয় 15 থেকে 35 নাকি, হ্যাঁ 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত জরিপ করেছে। 15 বছরের একটা শিশু তো বা কিশোর তো ভোটার না, 16 ভোটার না, তো ওদের ভোটের এটা এই জরিপ তাদের চালাবার কী মানে আছে আমি বুঝতে পারছি না এটা। ফলে আপনি ওই দুই যত পার্সেন্ট কনস্ট্রাক্ট করে ওইটা বাদ দিয়ে দিতে পারেন, তারপরে বাকিটা চিন্তা করতে পারেন। কিন্তু সেটাও যদি করেন তাইলে ধরেন আপনি 17 থেকে 35 ধরেন, এই 17 থেকে 35ই তো শুধু ভোটার, এদের সংখ্যা কত বলা হচ্ছে যে 18 থেকে 35, 18, হ্যাঁ 18। তো এইটা টোটাল কত হবে? এবার যারা 18 হচ্ছে তারা তো ভোট দিতে পারবে, তাদেরকে নিয়ে বলা হচ্ছে যে এরা হবে 4 কোটি, টোটাল ভোটার কত 12 কোটি সামথিং। তো তার মানে ওইটা আপনি 1/3 করছেন। তো এইটা তো খুবই খণ্ডিত একটা জিনিস। মানে সাধারণত জরিপ করা যেটা একটু আপনার ইয়ে হয়, অবজেক্টিভ হয়, সেটা সবগুলোকে কাভার করে করায়, স্যাম্পল টাইপের কালেকশন করে করায়। অবশ্য বিভিন্ন পদ্ধতিতেই করা হতে পারে। সেই হিসেবে আমার মনে হচ্ছে যে এটা ওনাদের জায়গা থেকে করেছেন, ওনাদের মতো করে করেছেন, এটা ওনাদের মতোই বুঝছেন। এইটা আগামী জাতীয় নির্বাচনের কোনো একটা দর্পণ নয়, এটা মনে হয় আমার। আচ্ছা, তাহলে আপনি জরিপটা সঠিকভাবে করা হয়েছে বলে আপনি মনে করছেন না? সেক্ষেত্রে সঠিকভাবে হয়তো করা হয়েছে, কিন্তু আমরা টার্গেট গ্রুপটাই তো ভুল হয়ে গেল। মানে এইটা নেশনকে রিপ্রেজেন্ট করছে না। আর এই যে ছাত্রদের একটা আলাদা ধরনের বায়াস হয়েছে বা তৈরি করা হয়েছে বা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন করবার চেষ্টা করা হচ্ছে, তরুণরা এইসব করছে। আমাদের প্রধান উপদেষ্টা তো তরুণ ছাড়া কিছুই দেখেন না, শুধু তরুণদের কথাই বলেন। ঠিক আছে, তরুণদের তো আমাদের দরকার আছে, তাদেরই তো ভবিষ্যৎ, কিন্তু ভোট তো তারাই শুধু দেবে না। ভোট তো যিনি 2 দিন পরে মারা যেতে পারেন, 2 দিন আগে ভোট দিতে যেতে পারেন। তো এদের সব যদি নেন, দে কনস্ট্রাক্ট ওই যে বললাম 12 কোটি, মানে রেস্ট 60। এই জন্যে এটাকে আমি পুরো জাতির প্রতি। আর এই যে এক ধরনের কথা আমরা শুনি মাঝে মধ্যে, অনেকেই বলেন যে বিএনপির ভোট কমে যাচ্ছে, এটা কি আপনার কাছে মনে হয় কিনা? ভোট কমে যাচ্ছে কিনা সেটাও আমি বলতে পারবো না, তবে বিএনপি কিছু কিছু সমালোচনার সম্মুখীন হচ্ছে, যেই সমালোচনাগুলো তারা এখন পর্যন্ত খুব প্রপারলি আনসার করতে পেরেছে আমি তা মনে করি না। যেমন মনে করেন, এই যে আপনি একটু আগে জামাতের আমিরের কথা বোধ একবার বললেন, এটা তো বহুল আলোচিত। উনি বিশেষ করে আপনার ওই যে
পাটগ্রামে যে ঘটনাটা ঘটেছে, থানা থেকে বের করে দেওয়া যায়, মানে এটাকে তো আপনি ডিফেন্স করতে পারবেন না কোনোভাবেই, এটা ঠিক হয় নাই। এইরকম বেশ কিছু ঘটনা এখানে করে ঘটছে, অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে সেইখানে সুস্পষ্টভাবে বিএনপির লোকজন ইনভলভ আছে, মিডিয়া লিখেছে, গ্রেপ্তার হয়েছে যে তারা আবার বিএনপির লোক, যদিও মানে ওই রকম কেসই আপনি কোথাও পেয়েছেন, এই এনসিপি থেকে পেয়েছেন, কোথাও জামাতের নামে অভিযোগ আছে, কিন্তু তারপরেও সেইটা অত বড় হয়ে আসছে না, এদের উপরে আসছে। এ থেকে অনেকে মনে করছেন ভোট কিন্তু কমে যাচ্ছে। একটা হয় যে ঘটনাগুলো ঘটছে সেইটা যদি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে তাহলে নিশ্চয়ই ভোটের উপরও প্রভাব ফেলে। এগুলো ঘটনা সাধারণ মানুষের উপর তো প্রভাব ফেলে, দেখতে হবে। কিন্তু এখানে আমি আসবো আপনার কাছে, আমার মনে হয় যে আসরজামান রিপনের কাছ থেকে একটু শুনে নেই যে পাটগ্রামে যে ঘটনাটি ঘটেছে, এবং এছাড়াও আমার মনে হয় যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত, বিএনপির কোনো কোনো কর্মী এ ধরনের ঘটনা জড়িয়ে পড়ছে। এটা আসলে আপনার ব্যাখ্যা কি? আপনি কি বলবেন যে বিএনপি বড় দল, এ ধরনের ঘটনা ঘটবে, সেটাই নাকি আর কিছু অ্যাড করবেন? ধন্যবাদ আপনাকে। একটা বড় রাজনৈতিক দল আমাদের, তো আমাদের যে এটা একটা মাল্টি ক্লাস পার্টি, ইউ আন্ডারস্ট্যান্ড। একেবারে খুব প্রশিক্ষিত কর্মীও না, যেটাকে বলে আইডিওলজি বেসড কমিউনিস্ট পার্টি বা ইসলামী পার্টিগুলো যেভাবে হয়। তারপর তো ইসলামী পার্টির ব্যাপারে তো মান্না ভাই নিজেই বললেন যে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, তারাও মানে মবে যুক্ত হয়ে যাচ্ছেন। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার গত 15-17 বছরে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বঞ্চনা বোধ আছে নির্বাচনকে কেন্দ্র করে, আছে তো বটেই। অসংখ্য মানে মানুষ মিথ্যা মামলায় আপনার জর্জরিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা হারিয়েছে তাদের। এটা মানে মানুষ তো মানে প্রচুর মানুষ ভিকটিম তো ছিল। তো ফলে আপনি যদি দেখেন যে মানে একটা গণঅভ্যুত্থানের পরে বলেন বা মুক্তিযুদ্ধের মানে পরে বলেন, যখন একটা নতুন পরিস্থিতি উদ্ভব হয় তখন কিন্তু কিছু বিশৃঙ্খল পরিস্থিতি থাকে। বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে তখন রাষ্ট্রের পুলিশ বাহিনী, মানে সমস্ত দেশে তো পুলিশকে পুলিশই বলে, তো পুলিশ বাহিনী যখন খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে না বা সক্রিয় থাকে না, অথবা তাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টের ক্রোনক হিসেবে কাজ করার জন্য, অথবা তাদের আজ্ঞায় নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হওয়ার কারণে মানে পুলিশের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব চলে আসে, নৈতিক অবস্থানটা তাদের থাকে না। এই ধরনের একটা শূন্যতায়, এই ধরনের একটা শূন্যতায় কখনো কখনো যেটা আমরা এখন মবের কথা বলছি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছি আমরা, তাই না? তো এদের এই ধরনের ঘটনা ঘটছে, এবং এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির সাথে যারা সংশ্লিষ্ট, অর্থাৎ বিএনপির রাজনীতি করে বা সমর্থন করে এই জাতীয় লোকদেরও যেমন নাম বিভিন্ন পর্যায় থেকে উঠে আসছে, একইভাবে জামাতের কথা উঠে এসেছে, একইভাবে আপনার এনসিপির ছেলেদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের বেলা উঠে এসেছে। আর বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, তাকে তো কিছু লোকজন মানে পলিটিক্যালি টার্গেট করবে, যে মানে তাকে যদি একটু মেলাইন করা যায় একটু বেশি মাত্রায়, ঘটনাটা একটু যা তার চেয়ে একটু বেশি রংচং মাখিয়ে যদি বলা যায়, তাহলে মানে তাদের ধারণাও ওই ক্লাসে। যেমন একটু সেক্ষেত্রে উদাহরণ দিয়ে যদি বলেন যে কোন ঘটনাটাকে এরকম রংচং দিয়ে বলা হয়েছে? আমি বলছি এরকম ঘটনা অনেকটাই ঘটছে। আমি বলছি কোনো পার্টিকুলার কোনো ঘটনার কথা আমি বলছেন যে এটাকে বেশ প্রলেপ দিয়ে করেছে তা বলছি না। আমি বলছি যে এরকম ঘটনা অনেকগুলো ঘটছে, যেখানে বিএনপির সংশ্লেষ কম বেশি পাওয়া যাচ্ছে, সেটাকে যতটা মানে আপনার মানে হাইলাইট করা হচ্ছে, অন্যদের বেলা হয়তো সেভাবে হাইলাইট হচ্ছে না। বাট আমি তারপরে আমি যেটা বলি, আমি মানে কারুর মানে লঘুদণ্ড গুরুদণ্ডের বিষয়টাকে আমি ফারাক করতে চাই না। আমি বলতে চাচ্ছি এটাকে আমি একটা অপরাধ হিসেবে মানে বিবেচনা করি। আমি মনে করি যে এটা কাঙ্ক্ষিত না। এখন আপনাকে দেখতে হবে যে রাজনৈতিক দল হিসেবে আমরা কি ভূমিকা পালন করছি, আমরা কি চোখ বুজে দেখছি, আমরা কি এটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারছি না? তা না। বাংলাদেশে তো প্রায় 65,000 গ্রাম, নানা জায়গায় মানে ঘটনা ঘটে। সব আমার তো আমি তো পুলিশের মতো আমার কোনো প্রতিষ্ঠান নাই,
আমার কাছে আছে শুধুমাত্র কিছু মানে সাংগঠনিক স্তর ইউনিট আমার কাছে আছে, আর আমার আছে নৈতিক পুলিশ শক্তি। প্রতিষ্ঠান তো আপনার হতে হবে না, পুলিশ প্রতিষ্ঠান যদি ফাংশন করে তাহলে সবার হবে, দেশের প্রত্যেকটা আমি মানুষের বলছি জন্য মানে কাজ করবে আমার সেই একটা জায়গাটায়। পার্টি- একটা পার্টি তো পুলিশিং ইউনিট থাকে না, সেটা না বলছি। কিন্তু পুলিশ না, ঠিক আছে, মানে কিন্তু আমি আমার পুলিশিং ইউনিট মানে পুলিশিং করা তো একটা মানে আছে না, না এইটাকে এই এখন পার্টি সেটাও আবার অভিযোগ আছে যে কোন কোন জায়গায় বিএনপি নেতাকর্মী গিয়ে পুলিশিং করছে, পুলিশকে বলছে এটা করতে হবে, এটা না, করতে হবে পুলিশিং না, বলতে সেটা আমি তো পুলিশকে অনেকে। বলার কথা বলছি না, কিন্তু পুলিশিং বলতে বোঝাচ্ছি যে পার্টির অভ্যন্তরে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য যে খবরদারিটা থাকা দরকার, এই ধরনের কোনো ব্যবস্থা তো সাধারণত আমাদের মতো রাজনৈতিক দলগুলোতে থাকার আচ্ছা, কথা না। ওকে। আমি বলছি যে আমাদের পার্টি এই ধরনের ঘটনা যখনই ঘটছে, যখনই পার্টি নেতৃত্ব জানতে পারছেন, সাথে সাথেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা শুধু পাটগ্রাম কেন, এমনকি গতকালকে গাজীপুরেও ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের আমরা ব্যবস্থা এটা নেওয়া দেখছি যে হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা কিন্তু নিচ্ছি। আমার একটি এখন প্রশ্ন, যদি আবার একটি আমি- প্রশ্ন আমি আপনার একটু কাছে। আপনাকে আবার একটু যুক্ত করতে চাই, যদি কিনা এখন ধরেন যদি নির্বাচনটা যদি আরো আগেও হয়ে যেত বা ডিসেম্বরও যদি হতো, মানে আমি যদি ধরে নিচ্ছি যে ঠিক বিগত সময়ের মতো একটা তত্ত্বাবধায়ক সরকার যেভাবে 3 মাসের মধ্যে ইলেকশন করে ফেলতো, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি থাকতো, তখন কিন্তু আপনি আমাকে অনেক বেশি দায়ী করতে পারতেন যে আপনার ছেলেরা করছে, আপনি ব্যবস্থা নিচ্ছেন না। আমি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার যে কর্তৃত্ব সেটা আমার না। কিন্তু আমার পার্টির তরফ থেকে, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আইনগত ব্যবস্থা নেয়ার কথাও তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তিনি কিন্তু বলেননি যে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ওকে, নেওয়া হবে না। আচ্ছা, তাহলে আমার কয়েকটি প্রশ্ন Sure. চলে এসেছে। Sure. প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে দলের নেতাদেরকে বরখাস্ত করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা কাজ করছে বাকিটা না কেন? পুলিশের কাজ ছিল। এটা কাজ করছে না কেন তাহলে? বাকিটা পুলিশের কাজ। যদি আমি পুলিশ যদি পুলিশের কাজটার ব্যাপারে পরে আসি আমি, তাহলে এটা কেন কাজ করছে না? আপনাদের অ্যানালিসিস কি বলে যে আপনারা তো আসলে এখন আপনি- বিএনপির মতো একটি না, বড় কাজ তো দলের করছে। একজন লোক, একটা না, কাজ তো মেম্বার করছে। বা আপনার অন্য একটা ভালো পদে আছে, কাজ করছেন, সে- এটা একটা না, কাজ করছে না তা না। যদি কিন্তু পার্টি- আমরা যদি ঘটনার ক্রমের দিকে তাকাই তাহলে কিন্তু কমেছে এটা বলা যাচ্ছে না। আমি কিন্তু আপনাকে বলেছি যে এই ধরনের যে ঘটনা সারা দেশে 65,000 গ্রাম, আপনি কটা ঘটনার কথা বলবেন? বিচ্ছিন্নভাবে অনেকগুলো ঘটনা ঘটে কমেছে। এই কারণে আপনি যদি দেখতেন যে পাটগ্রামে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আবার আরেকটি ঘটনা পাটগ্রামে যদি মনে করতেন হয়েছে, তাহলে বলতেন আপনি তো অ্যাকশন নেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। না, আপনি যদি এত- বলতেন যে গাজীপুরে আপনি গতকালকে অ্যাকশন নিলেন, আজকে তো কোনো একটা ঘটনা ঘটলো, কাজ হচ্ছে, মানে ডেটারেন্ট পলিসি হিসেবে আপনি মনে কাজ করছেন হচ্ছে। কাজ হচ্ছে, কাজ আচ্ছা। হচ্ছে। এখন বাকিটা যদি পুলিশ সক্রিয় থাকে, পুলিশ যদি সক্রিয় থাকে, তাহলে নিঃসন্দেহে এখন পুলিশের সক্রিয়তা নিয়ে একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন পুলিশ সক্রিয় না, তাহলে পুলিশ যদি সক্রিয় না হয় এবং সেজন্য শুধু আপনারা ক্ষতিগ্রস্ত না, দেশের মানুষও সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে। তাহলে পুলিশকে সক্রিয় করার জন্য আপনি নিজেই বলছেন বিএনপি সবচেয়ে বড় দল, তো বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে পুলিশকে সক্রিয় করার জন্য আপনাদের কর্মসূচি কোথায়? বলি। আচ্ছা, এখন এই যে পুলিশটা গত 15-17 বছরে যদি দেখেন, দারোগা বলে তো কোনো কাগজে কলমে শব্দ না, এটা বলতে সাব ইন্সপেক্টর বলে। তো যে লোকগুলো সাব ইন্সপেক্টর হিসেবে মানে জয়েন করেছিল 15-17 বছরে, এই লোকগুলো আপনার পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছে অথবা আরেকটু উপরে দিকে গিয়েছে। কনস্টেবল হিসেবে যারা যোগদান করেছিল তারা তাদের ওই গুলি করো, মারো, গুম করো, এই সমস্ত দক্ষতা দেখিয়ে এদের অনেকেই আপনার মানে এএসআই হয়েছে বা আরও উপরে উঠেছে ইত্যাদি ইত্যাদি। টোটাল পুলিশের মধ্যে যদি আপনি ধরেন 17 বছর এই চাকরিতে যারা আছে, তাদের বয়সগুলো আপনি যদি চিন্তা করেন, একটা নির্দিষ্ট বয়সে তো পুলিশে ঢোকে, তার সাথে আপনি 17 বছর যুক্ত করেন, এই সংখ্যাটা কি কম? অনেক বেশি এই সংখ্যকটা। এই লোকগুলো টাকার বিনিময়ে, আঞ্চলিকতার কারণে, নানা কিছুতে, দলীয় রাজনৈতিক আনুগত্যের মানে বিনিময়ে কারণে তারা পুলিশে ঢুকেছে এবং তাদেরকে বিগত সরকার একেবারে রাজনৈতিকভাবেই ব্যবহার করেছে। ফলে এই লোকগুলোর মধ্যে অনেকে ওদের বসেস যারা, তারা অনেকে পালিয়েছে, এমনকি দারোগাও পালিয়েছে। এটা তো আমরা জানি, কিন্তু এখন আপনাদের আমি আপনাকে বলছি, ইভেন কনস্টেবল পর্যন্ত, আমি আইএসপিআর এর প্রেস রিলিজ থেকে যেটা জানতে পারলাম, ইভেন ফিউ কনস্টেবলস তারা পর্যন্ত ওখানে আপনার আশ্রয় নিয়েছে। একটা কনস্টেবলের কিন্তু আশ্রয় নেওয়ার কথা না, তার মানে কি মাত্রায় নিপীড়কের ভূমিকায় সে অবতীর্ণ হয়েছিল যে একটা কনস্টেবল মনে করেছে যে তারও নিস্তার নাও হতে পারে। এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে পুলিশের মধ্যে অনেকে একেবারে রীতিমতো দাগি এলিমেন্ট, এরা অনেকে মানে আপনার মানে যারা চিহ্নিত হয়েছে তারা পালিয়েছে, তারপর যারা চিহ্নিত কিছু হচ্ছে তারা শাস্তির মুখোমুখি হচ্ছে, বাকিরা যারা চিহ্নিত হয়নি তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, এই বোধহয় আমার অপকর্মটা মানে
প্রকাশ হয়ে যাবে, আমি ঝামেলার মধ্যে পড়বো, একটা গা ছাড়া ভাব, কাজ করতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার আছে তাদের মধ্যে। এবং এই গভর্নমেন্টকে ফেল করানোর একটা প্রবণতা এদের মধ্যে আছে। আরেকটি প্রবণতা আছে যে এই গভর্নমেন্টও ফেল করুক, বিএনপিরও বদনাম হোক, তারা যদি নিষ্ক্রিয় থাকে, ব্যবস্থা না নেয়, তো বিএনপিরও বদনাম হোক, তো ফলে মানুষ যাতে ভবিষ্যতে বলতে পারে আগেরটাই ভালো ছিল। না, সেজন্যই তো আমি জানতে চেয়েছিলাম, আমার প্রশ্ন উত্তরটা পাইনি, যে আপনাদের কর্মসূচি কি, এই পুলিশকে যেন পুলিশ ঠিক মতো ফাংশন করে, আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা? কারণ আপনারা তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনাদের দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতীকীভাবে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটা রাজনীতি করি, আমার একটা নির্বাচনী এলাকা আছে, আমি আগামী নির্বাচনে জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার লোকজনকে প্রতিনিধিত্ব করতে চাই, সেখানে আপনি ইউ ক্যান আস্ক আমার মুন্সিগঞ্জ, আমি লাইভে কথা বলছি, আমি লাইভে কথা বলছি, তো জাতীয় আমি লাইভে কথা বলছি, আমি লাইভে কথা বলছি, আমি মুন্সিগঞ্জ এসপি কে বলেছি, আমার লোকাল ওসি কে বলেছি। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ যেন ফাংশন করে অ্যাজ আ বিগেস্ট পলিটিক্যাল পার্টি, আপনাদের তো একটা প্রোগ্রাম থাকতে পারতো, আপনাদের তো অ্যাকশন থাকতে পারতো, সেটা তো আমরা দেখছি না। যেমন আপনার এত সংস্কারের আলোচনা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সংস্কার নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখলাম না। আপনারা তো সেই দাবিটা সামনে আনতে পারতেন, যদি আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুলিশের এই ফাংশন না করার কারণে হয়ে থাকে। এত সংস্কারের এত দফা দাবি, এই দেশটাকে প্রাদেশিক সরকার করা, 4টা প্রদেশ করা, 4টা প্রাদেশিক পরিষদ করার মতো এত দাবি আসছে, আরো কিছু যদি দাবি যদি নিয়ে যাই, তাহলে তো সংস্কারে ভারাক্রান্ত হয়ে এই নির্বাচন, ভয় পাচ্ছেন যে নির্বাচন আরো পিছিয়ে যাবে। আরেকটা অজুহাত পাবো, পুলিশটাও সংস্কার করা দরকার, এটা করা দরকার, ওর পোশাক নীলের জায়গাকে মানে পদ্ম ফুলের মতো কালার করে দেওয়া দরকার। কিন্তু আপনাদের ক্ষতির দিকটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ ছিল কিনা? কারণ এই জরিপটার ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। মাহমুদুর রহমান মান্না বলেছেন যে 15 বছরকে এখানে যেহেতু এখানে অ্যাড করেছে, এটা ঠিক, এটা ত্রুটি উনি উল্লেখ করেছেন। এটা খুব না, এটা উনি খুবই রাইটলি এটা পয়েন্ট আউট করেছেন। আই মাস্ট সে, আপনার প্রোগ্রামের নামও পয়েন্ট আউট বোধ হয় নাকি, পয়েন্ট অফ অর্ডার হোয়াটএভার। তো একেবারে উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের জরিপ করেছেন, মানে কারা আগামী নির্বাচনে বেশি সংখ্যক ভোট পেতে পারবে, নির্বাচনী অবস্থানটা কি দাঁড়াতে, ফলাফলটা কি দাঁড়াতে পারে, এটা ডিটারমাইন করার জন্য যে স্টেক হোল্ডার্সরা ইনভলভ হবেন, সেই স্টেক হোল্ডার্সের মধ্যে ইন এনি ওয়ে যাদের এই নির্বাচনে ভোটাধিকার থাকছে না, যারা তাদেরকেও অ্যাড করেছে, তাদেরকে অ্যাড করেছে, মানে এটা তো করার কোনো কারণ, এটা ফল্টি, এটা অ্যাবসলিউটলি ফল্টি। বুঝতে পারছি, কিন্তু আমার একটি প্রশ্ন এখানে আছে, আমরা জানি না কত পার্সেন্ট এই 15 থেকে 17 বছর বয়সী কিশোরেরা তারা এই জরিপে অংশ নিয়েছিল, 2000-এর মধ্যে ওদের সংখ্যাটা কত সেটাও তো আমরা জানি না। তো সুতরাং সেটা না জানলে আপনার এই ফলাফল সম্পর্কে মন্তব্য করতে চাইছে না। ঠিক আছে, তাহলে আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে জনসমর্থন বিভিন্ন জায়গায় আপনাদের প্রতি এখন কি বাড়ছে না কমছে? এটা আপনার কাছে শুনি। নিঃসন্দেহে বাড়ছে। এই কারণে বাড়ছে মনে করবো, যেমন ধরুন আমার পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনাকে কেউ বলেছিলেন যে ম্যাডাম আমরা আপনার কাছে যে প্ল্যাকার্ড নিয়ে দাবি করেছেন যে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না, কেউ বলেছিলেন? না। ওনাকে কেউ দাবি করেছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার থাকবে, ওনাকে কেউ বলেছিল? বলেননি। এই যে উনি লট অফ রিফর্মসের কথা ক্ষমতার না যেও, মানে তখন ক্ষমতার বাইরে ছিলেন, উনি ভাবছিলেন দেশটাকে এমন জায়গায় শেখ হাসিনা এটা নিয়ে পৌঁছে দিয়েছে, এই দেশটাকে যদি 5 তারিখের পরে জনগণের জন্য আপনারা কি দিচ্ছেন সেটা যদি আমি জানতে চাই। আমরা এই জন্য কিন্তু সংস্কারের যে ভাবনার কথাটা, রাষ্ট্র মেরামতের কথাটা, এই যে রাষ্ট্রের যেটা মেরামতের ব্যাপার আছে, এটা কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা এটাকে উপস্থাপন করেছি। তারপরে মান্না ভাই সহ তাদের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো মানে বিএনপির সাথে সহমত প্রকাশ করেছেন, ওনারা সবাই মিলে আবার এটা 31 দফা করেছে, এটা ওনাদেরও কৃতিত্ব। কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সব ভোটার সবাই কিন্তু এই 31 দফা বা এত সংস্কারের ডিটেইল এত যেতে চায় না। আমি বলছি আমি আপনাকে একটু উদাহরণ দেই। 91-এ আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, 91-এ আমাদের কিন্তু নির্বাচনী ইস্তেহারের মধ্যে আদৌ কোনো ঘোষণাই ছিল না যে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন যদি করি, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থার দিকে আমরা নিয়ে যাব। ইট ওয়াজ নট আউট প্লেসেস, আমাদের প্রতিজ্ঞাও ছিল না, প্রতিশ্রুতি ছিল না। ম্যাডাম যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন, সরকার যখন গঠন করলেন, তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ বোধহয় 88টার মতো সিট পেয়েছিল তখনকার সময়। যাই হোক,
তো তারা সহ অন্যরা দাবি করলেন যে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থার দিকে যেতে পারে। ম্যাডাম অ্যাকসেপ্ট করলেন এটা। এই যে মানে আমি বেগম খালেদা জিয়া আমাদের দলের প্রধান, তার কথা বলছি, তিনি এটা অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পরে দেশে কিন্তু শাসন ব্যবস্থাটা পরিবর্তনটা ঘটলো। আমি বলতে চাই মানুষ আমাদের প্রতি কনফিডেন্স এই কারণে আছে, বিএনপি যে কথাটা বলে, এই কনফিডেন্স কি বাড়ছে আপনি মনে করেন? বিএনপি যে কথাটি বলছে সেই কথাটি মানুষ মনে করে যে বিএনপিটা পালন করে। এখন যে আমাদের নেতা তারেক রহমান যেই রিফর্মের কথাগুলো বলছেন, ওনার বক্তব্য বিবৃতিতে যে কথাগুলো বলছেন, আমি গতকালকে একটি আলোচনায় বলেছি যে বাচ্চারা যে আসবো আবার আপনার কাছে আসবো আমি আপনার বাচ্চারা কাছে। থেকে আচ্ছা এই জায়গাটা শেষ করে দেন, শুধু আপনি এই লাইনটা শেষ করে দেন আপনি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার বাচ্চারা যে আপনার মানে একটা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মতো একটা চমৎকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত 3টি শব্দ বলেন, এটার কোনো রূপরেখা তো তারা দিতে পারেননি। কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট 5 অগাস্টের পরে আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন যে 5ই অগাস্টের পরে বাংলাদেশের রাজনীতি আগের জায়গায় থাকবে না, ও জায়গাতে ফেরত যাবে। এই যে ভাবছেন একজন প্রধান নেতা হিসেবে, তো এইটা তো সবচেয়ে বড় চিন্তা। কিন্তু মানুষ মনে করেন। আচ্ছা, সুতরাং ফলে নেতার প্রতি তো মানুষের আস্থা আছে। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি বাচ্চা বলছেন, আবার এই বাচ্চাদের দলের সাথে আপনার এত পুরাতন দলের তুলনা করছেন, এটা বাচ্চাদের দলের কথা বলছেন, কিন্তু বাচ্চাদের দলের সাথে আবার আপনার দলের তুলনা করছেন, আপনাদের দল এত পুরনো দল। না, আমি তুলনা করছি না তো, আমি বলছি যে ওরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলছেন, আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা এটা অলরেডি প্রকাশ করেছি, এটাই বলছি, রেফারেন্স আকারে এসেছে, তো সেজন্য বললাম। আচ্ছা, ওরা বলেছেন ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, মাহমুদুর রহমান মান্না, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি কিভাবে দেখছেন, মানে আপনার কাছে কি মনে হয়, আপনার কল্পনায় আগামী সংসদটা কেমন হবে? আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন, আপনারা বিএনপির সাথে আপনাদের কিরকম কথা হয়েছে আপনার দলের? আপনি সংসদে আপনার আসন থেকে কি বিএনপির সাথে এক হয়ে আপনি নির্বাচন জোটে থেকে নির্বাচন করছেন কিনা? অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। যেমন ধরেন আমি বলি এবং বলবার একটা ভূমিকাও দেই যে আমি কিন্তু ক্যাম্পেইন করছি না, আমি বিএনপি করি না, তো আমি বিএনপিকে সব দিক থেকে ঠিক মনে করে আমি আলাদা দল করছি কেন, কিন্তু তারপর আমি দেখি যে বিএনপি জিতবে। সো ফার্স্ট বলবো যে সংসদ হবে যেটাতে মেজরিটি বিএনপি হবে। আমি ব্যক্তিগতভাবে চাই না যে বিএনপি 2/3 বেশি পাক বা 2/3 পাক, আমি ব্যক্তিগতভাবে চাই না। এটা এই জন্যে যে বিএনপি নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নাই সেটা বলি না, কারণ আমার এখন কনফিডেন্সের কোনো বিকল্প নাই। আমি নিজে তো যেতে পারছি না, আমার যে ড্রিম আছে দেশ দিয়ে সেটা আমি এক্সিকিউট করতে পারবো না। যারা যাচ্ছেন তারা যদি এক্সিকিউট করেন তো আমি তাদের সাথে আছি, পারলে তাদেরকে সাহায্য করব, পারলে তাদের সাথে কাজ করব। এই অর্থে আমি মনে করি যে তারা এটা করবেন, করতে পারবেন, পারতে হবে তাদেরকে। তো এইটা ধরেন ক্রিটিসিজমের দিক আছে যে কী কী পারবেন কী কী পারবেন না, সেইখানে আমি গার্ড রাখতে চাই অ্যাবসলিউট পাওয়ার যেন তাদের না থাকে। বিকজ ওই শব্দ ওই বাক্য আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগে, কার্যকরী লাগে। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। কিন্তু অনেকে তো সেই আশঙ্কা বা সম্ভাবনাকেই দেখছে সামনে, স্বপ্নে অনেকেই দেখছে যে এরকমটাই ঘটতে যাচ্ছে। আমি তো দেখছি, আমি কার্য তো দেখছি, আমি তা বলছি না, সম্ভাবনাটা আছে এবং ওই রকম একটা জায়গায় বিএনপি যেতে পারে। সো ধরেন আমি যদি আজকে প্রপোজ করি বিএনপি কোনোভাবেই যেন সংসদে নিজেরা 200 আসনে বেশি পাওয়ার চেষ্টা না করে। তারা তো একটা জোটবদ্ধ নির্বাচনের কথা বলছেন, অতএব তারা 200 আসনে ক্যান্ডিডেট দিক আর 100 তাদের পার্টনার যারা আছে তাদেরকে দিক। পার্টনাররা কি করবে পরে, সেরকমটা কি হচ্ছে? আপনি তো ভেতরেই আছেন। আমি ফর্মালি কোনো প্রপোজাল দিই নাই, কিন্তু আমি এই রকম জায়গাতে বলছি। আমি মনে করছি যে একটু দেখি মানুষের মধ্যে রিয়াকশন কি। কিন্তু আমি আপনাকে বলি, আমি এটা আরও 2বার হয়তো 2-3 জায়গায় বলেছি, কিন্তু কোনো ফিডব্যাক পাইনি এখনো। হয় আমি ভেবেছি একটা হতে পারে মানুষ এটা একটা অবাস্তব ব্যাপার মনে করছে, আর দূর বিএনপি ওরকম না, যা পাবে পারলে সবই নিয়ে নেবে। আর একটা হতে পারে মনে করছে যে না এখন এটা ভাববার সময় না, পজিটিভ ভাবনাও থাকতে পারে। তো সেগুলো সবকে যদি আমি যুক্ত করি, আমি তখন পজিটিভিটি এর মধ্যে কী কী আছে সেটা দেখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমি যে তারেক রহমানকে আজ থেকে 15 বছর আগে দেখেছি, তার কথা শুনেছি, বক্তৃতা শুনেছি, এখন তার থেকে আমি বেশ কিছু পরিমাণে ডিফারেন্ট পাই।
মানে এটা আমাকে আশান্বিত করে। এখন এটা শুনে হয়তো আরেক পার্টির লোক বলবে আচ্ছা এটা অন্য কোনো ধান্দা। আমার কোনো ধান্দা টান্দা নেই, বিকজ আমি কিছুই চাচ্ছি না। আমি এতগুলো বছর করেছি যে আমি এটা মনে করি আই ক্যান ক্লেম যে আমি দল থেকে চলে গেছি, দল নতুন বানিয়েছি, কখনো গভর্নমেন্ট দলে যাইনি সুযোগ থাকলেও। তো এইখানে আমি বলছি যে ওইটা আমার টার্গেট নয়, কিন্তু এইটা ঠিক আমি মনে করি বাংলাদেশে একটা বাঁথের মোহাম্মদ হতে পারে। এই যে বাঁথের মোহাম্মদ 100 বছর পূর্তি পালন করলেন, এইটা হতে গেলে মাহাথির মোহাম্মদ সিঙ্গুলারলি হয় না, এটা একটা কালেকটিভ বডির মধ্যে দিয়ে সেরকম হতে পারবে কিনা। সো আগামী সংসদ ওই রকম হোক যেটা ডেমোক্রেটিক্যালি ওই জায়গায় যেতে পারে। সেজন্য বিএনপি কি করণীয় এখন? মানে ওই যে একটু আগে আমরা তো দেখলাম যে আপনাদের যুগপথে আন্দোলনে ছিলেন একজন নেতা, গণ অধিকার পরিষদের সভাপতি, সে ইতিমধ্যে অন্য জায়গায় চলে গেছে, এরকমটাই আমরা প্রতীয়মান হচ্ছে আর কি আপাতত। এটা আবার ধরেন আমাকে এই প্রশ্ন যদি করেন আমি একটু বিব্রত হব। কেন? আমার বেশ কিছু সমালোচনা ওই দল সম্পর্কেও আছে, কখনো করিনি, এখনো করছি না আমি, কিন্তু সমালোচনা থাকাই তো স্বাভাবিক। আমি বুঝতে পারি না সেই সমালোচনা তারা কিভাবে নিতে পারেন, বলি না। আবার ঠিক একইভাবে বলি যে ঘটনাটা সেই সংগঠনের সভাপতির সাথে তার নির্বাচনী এলাকায় করা হয়েছে, আমি এটার পরে কোনো অ্যাকশন দেখি নাই। এরকম হয়েছে আশুবরফ জনসভা করতে গেছিলেন, সেই জনসভা বিএনপি ভেঙে দিয়েছিল। আমার এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। তো এগুলোর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, রেকটিফিকেশনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইটা আমি বুঝি না। আমি যখন জিজ্ঞেস করেছি তখন তারা বলছে আমরা তো কত অ্যাকশন নিচ্ছি। এখন অ্যাকশনটাই হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। খালি এক্সপেল করে দিলে কি হয় বলেন? একটা জেলার প্রেসিডেন্ট একটা গণিত দোষ করেছে, সেন্ট্রাল কমিটি তাকে বহিষ্কার করেছে। উনি কিন্তু জেলার প্রেসিডেন্টের মতোই তার জীবনযাপন করছেন, আপনি জানেন, তারপরে কিছু করছেন না, তাহলে ওই বহিষ্কারের তো কোনো মানে হলো না। এরকম করে এটা কেন কার্যকরী হচ্ছে না এটা তাদের খুঁজে বের করা দরকার। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড। আমি আবার বলি, তাদের নেতা মেবি মাহাথির মোহাম্মদ, হি ক্যান চেঞ্জ বাংলাদেশ অর দ্য পার্টি ইন আ বডি, পুরা বাংলাদেশকে বদলে দিতে পারে যদি তারা নিজেদেরকে বদলায়, যদি নিজেদেরকে এটার সাথে সাথে বদলে নেয়। এইটা তাদেরকে বুঝতে হবে। আমি বিএনপির মধ্যে অনেক মেধাবী মানুষ দেখি, বুদ্ধিমান, লেখাপড়া জানা মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় এত ভালো জানবার পরে তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে ওইটা আমি ধরতে পারি না। কিন্তু আমি তো আওয়ামী লীগ করেছি, আমি জাসদ করেছি, আমি উইকনেসগুলো বুঝি। শেখ হাসিনার কমান্ড ছিল খুব অ্যাবসলিউট, সেই অ্যাবসলিউটটা অ্যাবসলিউট হিসেবে চলে গেছে। বেগম জিয়া আবার অনেকখানি লিবারেল থাকেন এই জায়গায়, উনি খুব টাফ লেডি মনে হয়, কিন্তু আবার অনেক লিবারেল আচরণ করেন। ভেতর দিয়ে দুষ্ট লোক যদি হয় তাহলে ওর মধ্যে দিয়ে দুষ্ট কাজটা কেমন করবে সেটা বুঝতে পারে। তারেক রহমানকে আমি পার্সোনালি জানি না, অতএব কেমন পার্লামেন্ট হবে তার তো বেশি নির্ভর করে তার উপরে। উনি নিশ্চিতভাবে মানে বিএনপি সংসদীয় দলের নেতা হবেন, সেই হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তো সেইটা যদি উনি হন তাইলে উনি কি কর্তৃত্বের কথা ভাববেন নাকি সাবমিশনের কথা ভাববেন, যে আমি ডেমোক্রেটিক্যালি সাবমিট করে যাতে কর্তৃত্বের জায়গায় যাই। আমি আবার কিন্তু বলি, দেখেন দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ওই যে বলে না সেন্ট্রালিজম তো থাকতে হবে পার্টির, তাহলে ডেমোক্রেসি কই যাবে। সো বামপন্থীরা মিলে শব্দটা বের করেছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। আপনি গণতান্ত্রিকভাবে কেন্দ্রিকতায় যেতে পারবেন কিনা ওই চেষ্টাটা করতে হবে। আমি ওইটা এক্সপেক্ট করি। ধরেন আমাকে যদি রিপন সাহেব এসে জিজ্ঞেস করেন মান্না ভাই এই ব্যাপারে আপনি কি মনে করেন, আমি যদি বুঝি যে রিপোর্টকে আমি বলতে পারবো, নিতে পারবে, তাহলে আমি একদম কারেক্টটা বলবো। কিন্তু আমি যদি মনে করি বললে ভুল বুঝতে পারে না, ক্ষতি ভাবছি না, ভুল বুঝতে পারেন, তার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাহলে আমি তো কিছুই বলবো না। আমি মনে করি যে লিডার এমন হতে হবে তার সম্পূর্ণ ভেতরে দেখা যায়, কিন্তু তিনি যে আবার কঠোর হতে পারেন, যে নম্রতা তার মধ্যে দেখছি, এটা যে ঘরেই বদলে যেতে পারে যখন আমি অন্যায় করব, সেটাও স্পষ্ট হওয়া দরকার, সেটা স্পষ্ট হতে হবে। আসাদুজ্জামান রিপন, যে বিষয়টি আসলে মাহমুদুর রহমান মান্না এখানে বললেন যে এমন অ্যাকশন নেওয়া হচ্ছে যে অ্যাকশনগুলো ঠিক কার্যকরী হচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় অ্যাকশন দেখাই যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা একসাথে, আপনাদের সাথে যারা শরিক ছিলেন যুগপৎ আন্দোলনে, তাদের আপনারা এরকম বেশ কয়েক জায়গায় চিঠি দিয়েছেন, আবার সেক্ষেত্রে সহযোগিতা যেরকম পাওয়ার কথা তারা পায়নি তাদের এলাকায় গিয়ে। এই ঘটনাটা আসলে কেন ঘটলো আপনার? আমি আবার আপনাকে একটু প্র্যাকটিক্যালি আপনাকে চিন্তা করতে হবে।
যেমন দেখবেন পলিটিক্যাল পার্টিগুলোতে, শুধু এটা বিএনপির বেলা না, এটা ইভেন আওয়ামী লীগের আমলে আপনি অনেক ক্ষেত্রে দেখেছেন, সেটা হলো যে কাউকে জোটের কাউকে মানে জোট বা সমমনা কাউকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছে দলের অভ্যন্তরে। আমি যদি ইভেন এর কথা যদি বলি, হাসান কিনুর কথাই যদি ধরি, ওখানে একজন আওয়ামী লীগের প্রার্থী রীতিমতো বিদ্রোহ করে দাঁড়িয়ে গেল, তাই না? এটা অনেক সময় কি এই ধরনের পলিটিক্যাল পার্টি, একটা মাল্টিক্লাস পলিটিক্যাল পার্টিতে আমি যেটা বলেছি সেটা কিন্তু ঠিক ওই মানে তৃণমূলে যে পার্টি বলে দিল, তৃণমূলের পার্টি বলে দিল যে তুমি অমুককে সমর্থন করো, আমরা অমুককে দিচ্ছি। এটা কোনো কোনো ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটে, দেখা গেলো স্থানীয়ভাবে এটা এক্সিকিউট হয় না, দেখা গেলো ওখানে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল, বা তিনি মনে করছেন যে উনি বাইরে থেকে আসছেন, আমার তো মানে আমার নির্বাচনের প্রসপেক্টটা হারিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো ফলে এটা মানসিকভাবে মেনে না নেওয়ার মতো একটা পরিস্থিতি কাজ করে। আমি বরাবর একটা কথা বলতাম, আমি কি আপনার অনুষ্ঠানে কখনো বলেছিলাম কিনা জানি না, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কি জানেন, এই যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে, বড় পার্টিগুলোতে, যদি আমার পার্টি যদি বলি, অনেক জায়গাতে 2-3 মানে অ্যাসপিরেন্ট আছে, তাই না? কারোর পিছনে বেশি থাকুক, কারোর পিছনে কম থাকুক, বাট আছে তো কিছু লোকজন আছে। একেবারে নির্বাচনের মানে ক্যান্ডিডেটরা ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত, প্রার্থীতা ফাইনাল না হওয়া পর্যন্ত, এই যে মাঠের মধ্যে কিন্তু একটা উইদিন পার্টি এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ডেমনস্ট্রেশন থাকেই। আচ্ছা, এবং এটা যখন নির্বাচনে যে গড়ায়, তখন কিন্তু যিনি প্রার্থী হন, তিনি কিন্তু কনসলিডেট করাটা তার জন্য খুব কঠিন হয়ে যায় একটা খুব কম্পিটিটিভ ইলেকশনের সময়, তাই না? আপনি যদি এই নির্বাচন ব্যবস্থাটার মধ্যে, মনোনয়ন ব্যবস্থার মধ্যে, অথবা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আই এম ভেরি মাচ স্ট্রং সাপোর্টার অফ ইউর সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচন আগে যদি একটা প্রাথমিক নির্বাচনের কথা করতে পারতেন, পলিটিক্যাল পার্টিগুলোর মেম্বারসদের যদি রেজিস্টার্ড মেম্বারশিপের ব্যবস্থা থাকতো, আমাদের ভোটারদের। আপনি ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে অনেক সময় এটা হয় যে প্রার্থীকে পাঠালে কেউ বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আমি শুধু ওই কথা বলছি না, কিন্তু আমরা কিন্তু এরকম উদাহরণ দেখেছি, এর আগে নির্বাচনে 4-5 প্রার্থী দাঁড়িয়ে গেছে, এরকম তো আছে, এবং বিএনপিতে এটা অহরহ সবসময় ঘটছে না, তারপরে ঘটছে এটা যে অনেক প্রার্থী আছে, কিন্তু আবার এটাও দেখছি যে নির্বাচনের আগে কিন্তু তারা আসলে করছে না নির্বাচন, সবাই বসে যাচ্ছে, একজন প্রার্থী করছে। এটা আপনাদের সেন্ট্রাল থেকেই তাদেরকে বলার কারণেই কিন্তু অনেকে বসে যাচ্ছে, এরকমও আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, তাহলে এই জায়গাটাতে যখন আপনাদের জোটে যারা ছিল বা আন্দোলনে যারা ছিল, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে না কেন? আপনারা তাদেরকে কি মানে রাইট না, অনেক জায়গায় ম্যানিফেস্টেশন হচ্ছে না হয়তো, কিন্তু এটা যে হবে না তা না। কিন্তু আপনি দেখবেন যে আমাদের পার্টির ক্ষেত্রে যদি 18 সালে ইলেকশন, সর্বশেষ তো 18তে আমরা একটা ইলেকশনে সবাই বলছে আপনার যান না, একটু যেয়ে দেখেন না, একটু যখন যে দেখতে চাইলাম যে কেমন তারা, তো আমরা তো জানি তারা কেমন, তারপরে যখন বিদেশিদের খুবই পিড়াপিড়ি করছে যে আপনারা যান না, দেখি। তো সেবারও কিন্তু আমরা যাদেরকে প্রার্থী মানে দিয়েছি, বা জোটের প্রার্থী যারা ছিলেন, ফাইনালি কিন্তু দলের লোক ভেরি রেয়ার, খুব ডিজবে, পার্টির সিদ্ধান্ত ডিজবে করেছে, মান্য করেনি। এই সংখ্যাটি একেবারেই, তাহলে এখন এত অমান্য করছে কেন? না, এখনো রাইট টাইম না। তো আপনাদের জোট থেকে আপনারা যারা ছিলেন, একসাথে ছিলেন, তারা চলে যাবে, তারপর রাইট টাইম আসবে, তখন কি তাদেরকে আপনারা ফিরিয়ে আনবেন? এরকম ঘটনা চলে যাওয়ার বিষয় না। পার্টি যখন, এখন তো মনোনয়ন পত্র তো ঘোষণা হয়নি, আমরা তো যেহেতু কথা বলছি যে একসাথে থাকা, যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, এবং যেটা মাহমুদুর মান্না বলেছিলেন যে আরো অনেককে নিয়ে মানে সংসদে যাওয়া, আমি কথা বলছি, অন্যদের কথাও বলছি, তারা অনেকেই তো মানে আপনার ধানের শীষ প্রতীক নিয়ে মানে ইলেকশনও করেছেন, করেননি তা না। আমি যদি বলি লাস্ট 18 ইলেকশনে আমাদের সময়কার মানে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল সুলতান মনসুরকে কুলাউড়ায়, সেখানে বিএনপি মানে প্রতীক দিয়েছে, মানে সুলতান মনসুর সেই প্রতীকে জিতেছিল। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয়, আপনার কাছ থেকে শুনে আপনারা কি রকম একটা সংসদ দেখছেন সামনে? খুব ছোট করে। আমি যেটা দেখতে পাচ্ছি, আগামী সংসদটা যেটা কি দেখতে পাচ্ছি, তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। আমি অনেক বেশি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আগামী সংসদের জন্য।
আগামী সরকারের জন্য। মানে আপনারা তো একটা বলেছিলেন যে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন, যে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যারা এটা থাকবে, সমমনাদের সাথে। আমাদের পার্টির নেতা তারেক রহমান একটা সুস্পষ্ট প্রতিশ্রুতি আছে যে আমরা যারা এই একসাথে জাতীয় সরকারে, হ্যাঁ শেষ করে, আমরা যারা একসাথে যারা আমরা রাজনীতি করেছি, সংগ্রাম করেছি এবং এই 5ই অগাস্টের এই সাফল্যকে আমরা নিশ্চিত করেছি। এই জাতীয় সরকারের এই ফর্মুলার মধ্যে কি তাহলে এনসিপি থাকবে, জামাত থাকবে, যারা আমাদের সহযোগী ছিলেন তারা সবাই থাকবে, তাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে কথা হচ্ছে। দিস নট দ্য রাইট টাইম। আপনি তো নির্বাচন তারিখে ঘোষণা করেন, এখন কি এটা কি ম্যাচিউর না এই বিষয়টা আলোচনা করা? আচ্ছা। কিন্তু মাহমুদুর মান্না, কিন্তু আমরা আবার এরকমটা শুনি যে আসন সমঝোতা হচ্ছে না বলে নির্বাচন নানান অজুহাতে পেছানোর এক ধরনের চেষ্টা আছে, এটাও আমরা অনেকের কাছ থেকে শুনি। আসল সমঝোতার কোনো আলাপই তো হয়নি। এক্স্যাক্টলি, এটা আমি জানি না। ওকে, ঠিক আছে। আপনার কাছে জানতে চাইছি যে ইসলামিক দলগুলো যে একসাথে হয়েছে আপনি জানেন, এবং সেটা 19 তারিখে আবার আরেকটি সমাবেশ করতে যাচ্ছে, এবং সেখান থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কি বলা যায়, তারা বলছে যে একটা ঐক্য হচ্ছে এবং নির্বাচনের জন্য একই ভোট ব্যাংক করতে চাইছে, একসাথে সমাবেশ করেছে, একই রকম দাবি তারা রেখেছে। এবং 19 তারিখে তাদের সবার না, তবে এখানে জামাত ইসলামের একটা জামাত আর ইসলামিকদের সবগুলো ইসলামিকদের একটা 4.59% ভোটের একটা সংখ্যা আমরা দেখছি। তো আমি একটু আপনার মন্তব্য জানতে চাই, তাদের যে দাবিগুলো এখন সামনে উপস্থাপন করছে, 19 তারিখে একটা সমাবেশ, জাতীয় মহাসমাবেশ করবে, আপনার মন্তব্য কি? কিন্তু যে দাবিগুলো রাখছে আপনি কিভাবে দেখছেন, এই দাবিগুলোকে গ্রহণ করার মতো কিনা? ইয়ার পদ্ধতিতে একটা দাবি আছে, যেমন একটি দাবি তো লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে, তো সব দলই চাইবে লেভেল প্লেইং ফিল্ড হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা। আপু, আমার একটু বক্তব্য আছে, কারণ হচ্ছে যে এখন আমাদের যে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট। আপনাদের কাছে তো এটা চাইনি, এটা তো আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিটা তো নিশ্চয়ই সরকারের কাছে, আপনার কাছে না। সরকারের একটা অন্তর্বর্তী সরকার তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এখানে তো হাসিনা গভর্নমেন্ট বা বিএনপি গভর্নমেন্ট টাইপের কোনো কিছু নাই যেখানে এক মানে একটা অসমতল অবস্থা হয়ে গেছে। কিন্তু তারা সবাই একসাথে দাবি করতেই পারে না, সেটাই। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবিটা আছে সেখানে আপনি আপনার মন্তব্য শুনতে চাই। পত্রিকায় লিখছে না, এগুলোর ভিত্তিতে কমেন্ট না করাই ভালো। এই জন্য যে দলগুলোর কথা বলা হচ্ছে তাদের মধ্যে অন্যদের বাদ দিলাম। জামাত ইসলামকে আমি একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি মনে করি, ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি, পুরনো পার্টিও তাদের, পুরনো পার্টিও, তো ওদের হয়তো ফর্মবলনেস আছে, ইনডিসাইসিভনেস আছে, অনেক জায়গায় আমরা বুঝতে পারি যে সেগুলো থাকতে পারে, কিন্তু তারা মানে হুড়পাড় করে একটা দাবি দেবে না। তারা একটা ডেডলক প্রমাণিত হয় যে এই দাবির মাধ্যমে ডেডলক করা হচ্ছে, সেরকম দাবি দেবে আমার মনে হয় না। কিন্তু খুবই সাবলাইম ওয়েতে যদি রাখতে পারে, একদম হিডেন সেরকম যদি রাখতে পারে, হয়তো সেরকম রাখবে। এটা তারা ঠিক নির্বাচন বানচাল করা বা নির্বাচন ইয়ে করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য করে না। কিন্তু টাইম যদি হয়, তাদের এই হোল সেকশনের মধ্যে একটা ধারণা আছে, সময় যত যাবে বিএনপি পপুলারিটি হারাবে, দে উইল গেইন। কিন্তু বিএনপি তো মনে করে বিএনপি পপুলারিটি বাড়ছে, সেটা বিএনপি তো মনে করতেই পারে, তাদের মনে করার কথা আমি বলছি, কোনটা সঠিক আমি সেটা বলছি না। ওরা ওদের এই মনে করার ভিত্তিতে সেরকম করে বলতে পারে। এই জন্যে 19 তারিখে নর্মালি ধরেন আপনি হিসাব করতে পারেন, তারা নিজেদেরকে জাহির করবে দ্যাট উই আর এ কন্টেস্ট্যান্ট টু দি বিএনপি। এটা হলো আমি বেস লাইন মনে করি যে এটা করবে, এবং এটা করার মধ্যে তো কোনো অন্যায় নাই। নিশ্চয়ই তারা একা হোক, জোট বেঁধে হোক, অপোজিশন একটা মানে পটেনশিয়াল পজিটিভ অপোজিশন তো থ্রো করতে চাইবে, এবং সেটা চাইলে বিএনপিতে খুব যে কষ্ট পাওয়া তাও উচিত মনে করি আমি। কারণ স্ট্রং অপোজিশন ইন দি পার্লামেন্ট অর আউটসাইড দি পার্লামেন্ট নেসেসারি, যদি আপনি পার্লামেন্টে ডেমোক্রেসি চালাতে চান। আপনি এইটা ফাইট করবেন যে তারা পজিটিভলি করছে নাকি নেগেটিভ, এটা কনস্ট্রাকটিভ নাকি এটার ভেতরে ডিস্ট্রাকশনের এলিমেন্ট আছে, আপনি তো ফাইটটা সেরকম করে করবেন, সেই সুযোগ আপনি পাবেন। কিন্তু এই জায়গা থেকে তারা, আমি মনে করি যে আমরা যে মানে আপনার টোন থেকে বড় হলো বা অন্যান্য পত্রপত্রিকা যেরকম লিখছে যে তারা সম্ভবত খুবই নেগেটিভ একটা অ্যাপ্রোচ দিয়ে আসবে, আমার মনে এরকম হবে না। তারা বরঞ্চ
না, নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে আসবে সেটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি আপনি যে বলেন, দাবিগুলো আমি তো নিয়ে আসছে সেটাকে আপনি মিডিয়াদের কিভাবে কথা দেখছেন বললাম। আপনি? না না, আমি ওই যে মিডিয়ার কথা বললাম যে অনেকেই মনে করছে নেগেটিভ, মানে এরা এখন নির্বাচন বানচালের জন্য উঠে পড়ে লেগেছে। আমি গতকাল এক জায়গায় বলেছি, আবার আজকে আর একভাবে শুনলাম, এটা কি রিপোর্ট বললেন না কে বললেন কিন্তু জানি আমি না। একটা আপনাকে নিয়ে প্রশ্ন করি, এখানে তো নিম্নকক্ষের পিয়ার এবং উচ্চকক্ষের পিয়ার দুটোরই দাবি তারা করছে, এবং বিএনপি তো কোনো জায়গায় এখানে নিম্নকক্ষের তো প্রশ্নই আসে না, উচ্চকক্ষেও বিএনপি এটা ছাড় দিতে রাজি না, পিয়ার পদ্ধতিতে যেতে রাজি না। মানে আমার তো এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? আমার কোনো একটা- জামাতকে যেটা মনে হয়েছে সেটা হলো তারা নিম্নকক্ষে ওই ফার্স্ট পাস্ট দি পোস্ট যেটা Right. এখন যেটা চলছে সেটাই হয়তো কারণ তারা প্রার্থী দিয়ে দিয়েছে already, রাজি আপনি হবে জানেন। মনে হচ্ছে। কারণ ওরা বলছে না কিছু, বলছে ইসলামী আন্দোলন ভেরি স্ট্রংলি না, নিজেরটাও আগের মতোই হতে হবে। কিন্তু জামাত এবং উভয় ওটা মিলে ফাইনালি মান্না ফাইনালটা করবে না, কি জন্য? ওইটা তো আবার এই যে পিয়ার পদ্ধতির আবার খুব বড় প্রবক্তা হচ্ছে ইহুদিরা, ইসরায়েল। তো ইসরায়েল যেটা খুব বেশি প্রবক্তা, সেটা তো নিশ্চয়ই আমার ধারণা হুজুরা যখন জানতে পারবেন যে ইসরায়েলরা যেটা অনুসরণ করে, ইহুদিরা যেটা অনুসরণ করে, এগুলো বলা হয়। ইউরোপের ওরা অন্যান্য সেটা দেশেও- ওটা ইউরোপের জানার পর ওটা অন্যান্য আরো দেশেও- করবে। কোনো এগুলো দেশে আবার বলা করে। হয়। প্রফেট যখন মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, মদিনাতে তো ইহুদিরাই তাকে আশ্রয় দিয়েছিল, উনি ইহুদিদের দেননি। আমাদের রিলিজিয়ন কি বলে, 4টা ধর্মগ্রন্থ আল্লাহর, সেটা ইহুদিদের একটা আছে। আমি ওইসব বিতর্কের মধ্যে যেতে চাই না, কারণ রিলিজিয়নের বিতর্ক এত ভাস্ট, এত কিন্তু অনেক সময়ও লাগবে বিতর্কে চলে গেলে। পরবর্তী গ্রন্থ আসার পর আগেরটা বাতিল আমরা একটু হয়ে শেষ যায়। করে দিতে চাই তো যে বাতিল কোনো জিনিস না, বাতিলই। রাইট, এখানে না, এখন নতুন আপনি দলের বাতিল কথা করছেন, বলা হয়েছে কথা যে বলেন। তারা 15% 15.84% ভোট পাবে। তো আপনারা বলছেন যেটা ঠিক না, কিন্তু এমনিতে তারা যে জনসংযোগ করছে আমি এখন, তা বলিনি কিন্তু যে আমরা বলছি ঠিক না। না না, আমরা বলেছি জরিপটা জরিপের ত্রুটিপূর্ণ, ফলাফল, জরিপে হ্যাঁ, জরিপের প্রক্রিয়াটা আছে। flawed। আমি এটা ফল্টি একটা জরিপ এটা বলছেন, কিন্তু আমি সেটাই আমি জানতে চাইছি যে কিন্তু তারা যে জনসংযোগ করছে এখন সারা দেশে, আমরা দেখছি যে উত্তরাঞ্চলে এখন আছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব আপনার পজিটিভলি দুজনের দেখছি। মন্তব্য নিয়ে শেষ আমি করব। খুব পজিটিভলি দেখছি এই কারণে যে আমাদের তো বিকল্প শক্তি থাকতে হবে, তাই না? আমার এখন বয়স হয়ে গেছে, যুবকরা হাল ধরবেন, ছাত্ররা হাল ধরবেন, রাজনীতি তারা করবেন না, তারা এগিয়ে আসবেন, তাদের নতুন ধারণা নতুন বক্তব্য তারা দেবেন, মানুষ যদি গ্রহণ করে নিশ্চয়ই এখানে আপনার মানে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নাই বা তুচ্ছ করারও কোনো কারণ নাই। এবং এই ছেলেদের একটা অংশ, তারা তো এটাও তো সত্য যে তারা দে লেড দ্য মুভমেন্ট একটা জায়গায়, তারাও তো ভূমিকা পালন করেছেন, তাই না? তো সুতরাং তারা কি জনগণের কাছে যেতে পারেন না? তারা কি একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন না? নিশ্চয়ই একটা রাজনৈতিক দল গঠন করতে আচ্ছা, পারেন, জনগণের কাছে যেতে পারেন, নতুন আমি- ভাবনার কথা বলতে পারেন, এবং আমি এটা ইতিবাচক ভাবেই দেখি তাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাহমুদুর রহমান, না আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে ধরেন আমার দেখছেন? জামাতের মতো একটা বড় পার্টি আছে, আমার মানে নাগরিক ঐক্যের, তাহলে আমি এই ক্যাম্পেইনে জনসভাতে বক্তৃতা করতাম, ওরা এগুলো নিয়ে তর্ক বিতর্ক করছে, করুক, যেটা বেরিয়ে আসবে সেটা ভালোই হবে ইনশাল্লাহ, কিন্তু আমরা কি বলি সেটা শোনেন। আমি জাস্ট পাবলিকের ওয়েলফেয়ারের উপরে বক্তৃতা করব। এগুলো যদি আমি ক্ষমতায় যেতে পারি বা ক্ষমতাতে আমার মেজর শেয়ার থাকে, তাইলে আমি এগুলো বাস্তবায়ন করব। আমি মনে করি আমার রেসপন্স বেশি হবে। জামাত কি করবে তা আমি জানি না, কিন্তু জামাত এই ধরনের ওয়েলফেয়ার মার্কা কাজ করে, অস্বীকার করলে তো লাভ নেই। যেই জামাত 5 আগস্টের আগে কল্লা বের করতে পারতো না, চেহারা দেখাতে পারতো না, তারা এখন অলমোস্ট ডমিনেট করছে। একটা বড় তাদের অ্যাচিভমেন্ট হয়েছে না এই আন্দোলনের সবচেয়ে বেশি benefit তাদের এনসিপির হয়েছে। যে সমাবেশ তারা করছে উত্তরাঞ্চলে, সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চেয়েছিলাম, একটু খুব সংক্ষেপে শেষ করে দিতে উত্তরাঞ্চলের হবে। ব্যাপারে আমি প্রথম তাদের বিরাট বিরাট ভলিউম দেখে একটু চমৎকৃত হয়েছিলাম, কিন্তু আমার কাছে ভিন্ন রকম রিপোর্টও আছে। সেটা হচ্ছে এদেরকে কালেক্ট করার যে মেথোডোলজি, সেই মেথোডোলজিটা খুবই ট্র্যাডিশনাল, খুবই ওল্ড টাইপের। ওই আগের মতো ওই মেম্বার ধরলেন, টাকা দিলেন, তারা নিয়ে আসলো। একটা জায়গাতে তাদের সবাই জয় বাংলা স্লোগান হচ্ছে, শেখ হাসিনা স্লোগান হচ্ছে, পিয়াতে আসে, মিডিয়াতে আসছে। আচ্ছা, শেষ করে দিতে হচ্ছে। আপনার দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।